আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আহ আমরা কত নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়েছিলাম? মনে আছে সবার? কিছু কি মনে আছে? জি ম্যাম, মনে আছে। হ্যাঁ, কি কি পড়েছিলাম একটু বলো তো। হচ্ছে অষ্টম অধ্যায়ের চাও চেষ্টা পড়ছিলাম এবং দশম অধ্যায়ে পড়ছিলাম, সপ্তম আচ্ছা অধ্যায়ে পড়ছিলাম। আচ্ছা, আমরা আজকে 9 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করব। আচ্ছা, একজন বলো তো, চাও টেস্টটা দিয়ে আমরা কি করি? চাও টেস্টের কাজটা কি ছিল, কেন করতাম চাও টেস্ট? আমরা তো টি টেস্ট, জেড টেবিল টেস্ট এগুলো দিয়ে করতে পারতাম। টাইম সিরিজ টাইম সিরিজের ফ্লেকচুয়েশনটা বোঝার জন্য করা হয় সাউটেসটা। টাইম সিরিজটার হ্যাঁ, ফ্লেকচুয়েশন করার জন্য। স্ট্রাকচারাল চেঞ্জ বোঝার জন্য, হঠাৎ করে কোনো কিছু চেঞ্জ হয়ে গেলে তখন আমরা কি করব, কিভাবে আমরা টেস্টটা করব, সেটার জন্য হচ্ছে আমরা কি করি, এই চাও টেস্টটা ইউজ করে থাকি। জি ম্যাম। আচ্ছা, সো এই জিনিসগুলো টেস্ট করার জন্য চাও টেস্ট ছাড়াও আরো অনেকগুলো ওয়ে আছে। এরকমই একটা ওয়ে হচ্ছে ডামি ভেরিয়েবল টেস্ট অথবা ডামি ভেরিয়েবল অ্যাড করা মডেলে। তো এইটা নিয়ে হচ্ছে আমাদের আজকে 9 নাম্বার চ্যাপ্টার। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছো? আহ জি ম্যাম, ক্লিয়ারলি একটা দেখতে পাচ্ছি। বইয়ের পিডিএফ দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, উম, ঠিক আছে, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ডামি ভেরিয়েবল রিগ্রেশন মডেল। আমরা 7 নাম্বার চ্যাপ্টারে দেখেছিলাম যে হচ্ছে যখন মাল্টিপল ভেরিয়েবল আমরা ইউজ করে থাকি তখন আমাদের কি অনেকগুলো প্রবলেম হয়। যখন রিগ্রেশন রান করাই বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তো তারপর যেটা দেখলাম যে স্ট্রাকচারাল চেঞ্জের জন্য হচ্ছে হুট করে একটা কিছু চেঞ্জ হলো, একটা পলিসি চেঞ্জ হলো, তখন হচ্ছে আমরা কিভাবে টেস্ট করব, কিভাবে অ্যানালাইসিস করব, বা রিগ্রেশনটা কিভাবে রান করাবো, সেজন্য আমরা নাম দিলাম একটা কি, চাও টেস্ট। ওইটার বিভিন্ন প্রসিডিউর আমরা দেখেছি। এখন এই চাও টেস্টটা কি করি, স্ট্রাকচারাল চেঞ্জ বোঝার জন্য আমরা ইউজ করে থাকি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার? জি জি ম্যাম। ম্যাম, জি ম্যাম। আচ্ছা, আহ, তো চাও টেস্ট হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জের জন্য আমরা দেখি। সেম ওই স্ট্রাকচারাল চেঞ্জটা বোঝার জন্য আমরা আরেকটা রিগ্রেশন মডেল আমরা বা আরো বিভিন্ন ধরনের ভেরিয়েবল আমরা অ্যাড করতে পারি, যেটার নাম হচ্ছে ডামি ভেরিয়েবল রিগ্রেশন মডেল। ডামি ভেরিয়েবল অ্যাড করে যে মডেলটা আমরা রান করাবো সেটাই হচ্ছে আমার ডামি ভেরিয়েবল রিগ্রেশন মডেল। এখন আমাকে বলো যে আমরা কয় ধরনের ভেরিয়েবল পড়েছি? তোমরা যখন ইকোনমেটিক্স পড়েছো অনেক ধরনের ভেরিয়েবল পড়েছো না? দুই ধরনের, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সেটা ছাড়াও আরো অন্যান্য ক্যাটাগরিও আছে। হ্যাঁ, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ। দেখো, এই প্রথমে এই চ্যাপ্টারের প্রথমে লেখা আছে, দেখো, আমার কার্সরটাকে দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখো, রেশিও স্কেল লেখা আছে, ইন্টারভাল স্কেল, অর্ডিনাল স্কেল এন্ড নমিনাল স্কেল। এটা তোমরা একদম প্রথম দিকে হচ্ছে পড়েছিলাম, 1 নাম্বার বা 2 নাম্বার চ্যাপ্টারে ছিল এরকম। তো রেশিও স্কেলটা কি জিনিস, অথবা আমরা নিউমারিক্যাল ভ্যালু বলি না, এটা কি জিনিস? একদম সংখ্যা দুটো একটা থেকে জিনিস বলা দুইটা আছে, পার্থক্য বের করতে কোয়ান্টিটেটিভ। পারে মানে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি কোয়ালিটেটিভ, যেটা কোনো সংখ্যা দিয়ে তুমি মেজার করতে পারবা না। তো একটা রিগ্রেশন যখন আমরা রান করাই, আমরা এতক্ষণ যাবত যা পড়েছি 8 নাম্বার পর্যন্ত, যতগুলো জিনিস পড়েছি সব জায়গায় আমরা দেখেছি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আমরা ইউজ করেছি। ধরো একটা মানে মান দেওয়া ছিল, একদম ডিরেক্ট একটা মান দেওয়া আছে, ধরো 100টা কোয়ান্টিটি, এরকম একটা বা একটা প্রাইস বলা আছে একদম ডিরেক্ট, ধরো 5 টাকা প্রাইস বা 10 টাকা প্রাইস বলা ছিল। তো এই ধরনের রিগ্রেশন আমরা রান করেছি। কিন্তু এখন ওই জায়গায় যদি আমরা কোয়ালিটেটিভ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমরা অ্যাড করব? কারণ আমাদের কি কোয়ালিটেটিভ ভেরিয়েবল কি দরকার আছে কি নাই বলো তো? একটা মডেলে শুধুমাত্র কি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলই কি আমার ইফেক্ট রাখে? ধরো যে একটা উদাহরণ দেই, যে একটা জামা কিনতে গেলা বা তোমরা একটা টি শার্ট কিনতে গিয়েছো। টি শার্টের কয়টা টি শার্ট তুমি কিনবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? তোমার বাজেটের উপর, আচ্ছা, বা টি শার্টের প্রাইসের উপরও তো ডিপেন্ড করে। ঠিক আছে? হ্যাঁ, সরাসরি যদি বলি যে তোমার টি শার্টের প্রাইস কত,
কোনো কিছু কোয়ান্টিটি আমি যখন কিনতে যাই আমরা সরাসরি কি দেখি, প্রাইসটা দেখি আগে। যে প্রাইস কম হয় তখন আমরা কোয়ান্টিটি বেশি কিনি। আচ্ছা, এখন তোমার যদি একটা স্পেশাল প্রেফারেন্স থাকে যে তুমি ব্ল্যাক টি শার্ট কিনবা, তাহলে এই যে কালারটা তুমি চুজ করলা যে ব্ল্যাক কিনবা অথবা হোয়াইট কিনবা, তাহলে কি হলো, এই যে কালার সেটা কি কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ? কোয়ালিটেটিভ। সো এই এই ধরনের ভেরিয়েবল গুলো কিন্তু আমার কি হচ্ছে, মডেলটাকে ইফেক্ট রাখছে যে তুমি কালো টি শার্ট কিনবা এবং এত টাকাতে এই 5টা টি শার্ট কিনবা। তাহলে এই জায়গায় যদি কালো না হয়ে অন্য হতো, সাদা একটা কালার হতো বা অন্য যে কোনো কালার হতো, তোমার এই মডেলের উপর কি ইফেক্ট আছে না? জি আমি ম্যাম। কি বুঝাতে পারছি? জি হ্যাঁ। ম্যাম। আচ্ছা, শুধুমাত্র এটা না, যে কোনো কিছু। ধরো হচ্ছে আমরা একটা দেশের জনসংখ্যা নিয়ে কথা বলছি। আচ্ছা, শুধুমাত্র জনসংখ্যার বললে কি হবে? এখানে কি জেন্ডার একটা ইফেক্ট রাখে না? যে কতটুক মেল, কত পার্সেন্ট হচ্ছে ফিমেল, এই যে জেন্ডার, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমার কি কোয়ালিটেটিভ। যখন আমি একটা রিগ্রেশন মডেলের মধ্যে কোয়ান্টিটেটিভ সাথে হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল অ্যাড করব, এই যে কোয়ালিটেটিভ ভেরিয়েবলটা অ্যাড করছি সেটার আরেকটা নাম হচ্ছে কি ডামি ভেরিয়েবল। এই পর্যন্ত কি ক্লিয়ার? অথবা সেটাকে তোমার এই যে আরো কিছু নাম দিয়ে আছে, দেখো, সাচ ভেরিয়েবল আর অলসো নোন অ্যাজ ইন্ডিকেটর ভেরিয়েবল, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, কোয়ালিটেটিভ ভেরিয়েবল অর ডামি ভেরিয়েবল। যে কোনো একটা বললেই তোমার হবে। ঠিক আছে, আমরা নর্মালি ইউজ করি কোয়ালিটেটিভ অর ডামি ভেরিয়েবল বলি। যদি কোশ্চেনে এরকম থাকে ইন্ডিকেটর ভেরিয়েবল অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, তার মানে এটা ডামি ভেরিয়েবল, বুঝে নিতে হবে তোমাকে। এগুলো হচ্ছে অনেক সময় ভাইবাতে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে নমিনাল স্কেলের ভেরিয়েবল জিনিসটা কি, এটাই ডামি ভেরিয়েবল। অথবা যদি বলে যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা কি, সেটাই ডামি ভেরিয়েবল, একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আচ্ছা, সো এটা তো ক্লিয়ার ডামি ভেরিয়েবল জিনিসটা কি। জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে চাউ টেস্ট করে যদি আমি একই জিনিস পাই, হ্যাঁ ম্যাডাম, একই জিনিস যদি আমি চাউ টেস্ট দিয়ে করে পাচ্ছি, সেখানে আমি কেন ডামি ভেরিয়েবল অ্যাড করে আবার নতুন ভাবে টেস্ট করব? চাউ টেস্টের প্রবলেম গুলো কি কারো মনে আছে বা পড়েছিলে? মাল্টিকুলিনারি প্রবলেমটা দেখা যায়। আচ্ছা, যখন আমরা চাও টেস্ট করে থাকি, হ্যাঁ, তখন হচ্ছে আমরা আহ ধরো একদম সরাসরি বুঝতে পারি না যে কোন সোর্স থেকে হচ্ছে তোমার এই স্ট্রাকচার চেঞ্জটা হয়েছে। ধরো যে আমরা কি করি, মানে কি দেখিয়েছিলাম যে একটা পলিসি যখন আমরা ইনক্লুড করি তখন একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়। সাপোজ ধরো যে 2005 সালে সরকার একটা পলিসি নিয়েছে। ওকে, তাহলে আমরা 2005 সালের পর থেকে আমরা সেটাকে কি বলে ইমপ্লিমেন্ট করছি। এখন আমরা যখন চাও টেস্ট করি 2005 সাল থেকে পরের পিরিয়ডটা ধরি না? মনে আছে তোমাদের? ধরো 1971 সাল থেকে আমি 25 সাল পর্যন্ত কথা বলছি। ওকে, মাঝখানে 2005 সালে সরকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তাহলে এই 5 সালে তো একটা ব্রেক হয়েছে। আচ্ছা, তাহলে 71 থেকে 5 পর্যন্ত একটা পিরিয়ড ছিল, তারপরের পিরিয়ড 6 থেকে হচ্ছে এখন 25 সাল পর্যন্ত আরেকটা পিরিয়ড। আচ্ছা, এখন ধরো যে তুমি সরকার পলিসি নিয়েছে 5-এ, ওই সাথে সাথে কি তোমার স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়?